হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। চ্যাপ্টার ফ্রিসবির মতো এই আকাশযানটা মনে হয় এটা আগেকার মডেল ছিল এলিয়েনদের। আমাদের সময় সেটা আপগ্রেড হয়ে আরও উন্নত স্পেসশিপ বানাতে সক্ষম হন তারা। তাই তো বিশাল মহাকাশের পথ তারা চোখ বুঝেই পাড়ি দিতে পারে। আমি আর কি করব, যেটার অপেক্ষায় ছিলাম এতদিন বসেছিলাম সেটা আমার পাশে আছে। হৃদিতা আমার কাছে নাই, ও দুদিন হলো ওর বোনের কাছে গেছে। ওর বোনের তো অবস্থা টাইট, মা নেই এ সময়ে, তাই হৃদিতা একটা মেয়ের মাঝে ঢুকে ওর কাছে গেছে। রিনি তার পুরো খেয়াল রাখছে ও এখন। আমিও এই জন্যই এখানে আসলাম আজকে। শত হলেও নিজের শালিকার সন্তান হবে, তাকে দেখতে না আসলে কেমন দেখায়? আর ভাগ্যে তাকে দেখা নাও তো থাকতে পারে, তাই আমি আসলাম আজকে। কিন্তু এখন যা দেখলাম তাতে কি আর শালিকার কাছে যাওয়া যায়? এখন তো আমাকে যেতে হবে এই এলিয়েনদের সাথে। আমার ভবিষ্যতের আমি বলেছি যে এলিয়েনদের সাথে আমার ভালোই বন্ধুত্ব হবে, তাই কোনো চিন্তা নাই। আর ওরা চালাকি করলে তো ওদের মৃত্যু হবে, সেটা আমি জানি। এখন আর কাউকে দেখেই আমার ভয় হয় না, কারণ আমি এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। আগে শুধু ত্রিশূল নিয়েই সবচেয়ে শক্তিশালী ব্যক্তি দাবি করতাম আমি, কিন্তু এখন আমার কাছে সব ধরনের জাদু রয়েছে। এগুলো সঠিক প্রয়োগও আমি শিখেছি, কিভাবে এগুলো ব্যবহার করতে হবে সবগুলো আমার জানা হয়ে গেছে। আমি এখন আমার জাদু দিয়ে নতুন নতুন জিনিস বানাতে পারি। এটা ভাবলেও আশ্চর্যকর, তবে হ্যাঁ, এটাই সত্যি। স্পেসশিপটা একটা সাগরের তীরে নামলো। সেখানে নেমে তারা পানির দিকে হা করে তাকিয়ে আছে। আমিও এখন দূর থেকে উড়ে আসলাম। তারা আমাকে দূর থেকে দেখতে পাবে না, কারণ তারা পানি দেখা নিয়ে ব্যস্ত। আমি তাদের এই ব্যস্ততার সুযোগ নিয়ে তাদের সাথে কথা বলতে চাইলাম। দুজনের একজন মেয়ে আরেকজন ছেলে মনে হয়। আমি নীরবে তাদের পিছনে এসে দাঁড়ালাম। উড়ে এসেছি বলে হয়তো তারা খেয়াল করেনি, কিংবা এখানের আবহাওয়ার তারা একটু কমই শুনতে পাচ্ছে না, অনুভব কমই করতে পারছে। যাই হোক, আমি তাদের পিছনে দাঁড়িয়ে একটা কাশি দিলাম। দুজনে ভয়ে পানির মাঝে পড়ে গেল। কোনো রকমে ছেলে এলিয়েনটা উঠে তার কোমরে থাকা প্লাজমা বন্দুকটা উঠিয়ে আমার দিকে আঘাত করতে চাইলো, আর মেয়েটা ভয়ে পানিতেই পড়ে রইল। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি কোনো ক্ষতি করব না। দুজনে আমার দিকে হা করে তাকিয়ে রইল। মনে হচ্ছিল ওরা আমার ভাষা বুঝতে পারে নাই, আর ওদের কাছে তো আমি এলিয়েন, তাই হয়তো আমাকে ভালো করে দেখে নিচ্ছে। আমিও ওদের দুজনকে ভালো করে দেখে নিলাম। ছেলে যেটা সেটার গায়ের রং নীল, আর মেয়ে যেটা সেটার রং লাল। ওদের জামা কাপড় আর চুল দেখেই বুঝতে পারলাম কোনটা মেয়ে আর কোনটা ছেলে। তাছাড়া ওদের বাকি সবগুলো দেখতে হুবহু মানুষদের মতোই। আশ্চর্যের হলেও আমি মোটেও অবাক হইনি, কারণ এর আগেও আমি এমন পরিস্থিতির শিকার হয়েছি, তাই এখানে অবাক হওয়ার কিছুই নেই। ওরা হয়তো আমাকে নিয়ে গবেষণা করছে। ছেলেটা ওর বন্দুকটা নামিয়ে নিল। আমি আমার ডান হাত ওর দিকে বাড়িয়ে দিলাম। আমি হারকিউলিস টাইটান, এই যে পানি দেখছেন, এই পানির রাজা। আমি নং ইন, আর ও আমার স্ত্রী নিংপং। ইন আমার হাতে হাত মিলিয়ে বলল। দুজনের নাম কিন্তু অনেক হাস্যকর। পৃথিবীর জাপান কিংবা চায়নাতেও হয়তো এমন নাম পাওয়া যাবে না, এজন্যই তো তারা এলিয়েন। আমি ওদের সাথে গল্প শুরু করে দিলাম। তাহলে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এই সৌরজগতের শেষ গ্রহ নিরাপন থেকে এসেছি। এই সৌরজগতের শেষ গ্রহ তো নেপচুন, তাহলে ওদের দেওয়ার নাম হয়তো নিপারুন হবে। তাহলে আপনারা আমাদের গ্রহটাকে কি নামে ডাকেন? পিরুন। তো এখানে এসেছেন কেন? আমাদের এখানে আসার দুইটা কারণ। এক হলো এখানের পানি আমাদের ওইখানের থেকে অনেক স্বচ্ছ, আর দুই হলো কিছুদিন যাবৎ আমরা এই গ্রহ থেকে অনেক বিরাট একটা এনার্জি অনুভব করতে পারছি। আমাদের বিজ্ঞানীদের বানানো এনার্জি মিটারে আমরা প্রায় রোজই দেখতে পাই কোনো একটা বিশাল এনার্জি রোজই এই গ্রহ থেকে নির্গত হচ্ছে। সেটা আগেও হয়েছিল, কিন্তু অনেক বছর সেটা বন্ধ ছিল, কিন্তু এবার আবার শুরু হয়েছে। আমাদের সকল বিজ্ঞানীরা এটা রহস্য জানার জন্য এখানে আসতে চায়, কিন্তু তাদের মতে এই এনার্জির অনেক ক্ষমতা। যদি কোনো এলিয়েন এটার ব্যবহার জানে তাহলে তাদের ক্ষতি হবে।
তাই তারা আসে নাই। হ্যাঁ, কিন্তু আমরা দুজনও বিজ্ঞানী, আমরা সকল ভয় ত্যাগ করে চলে আসলাম। আপনি কি কোনো আশ্চর্যজনক শক্তির সম্পর্কে জানেন? না, আমি তেমন কিছুই জানি না। আমি তো এই পানির রাজা, পানির মাছগুলো মেরে সেগুলো খেয়ে বেঁচে থাকি। ও, আপনার স্ত্রী কথা বলছে না যে? ও কথা বলতে পারি না। ও বোবা। বোবা মানে? কিছু না। আচ্ছা, আপনারা মানুষ মাত্র দুজন, কিন্তু এত বড় একটা জানে আসলেন। এর ভেতরে আমাদের প্রয়োজনীয় সবকিছু আছে। যদি কোনো ভুল করি তাহলে সেটাকেও ঠিক করার যন্ত্রপাতি আমাদের এই জানে আছে। বুঝতে পারলাম এদের সাথে জোর খাটিয়ে লাভ নেই, কারণ এলিয়েন হলেও এরা অনেক ভালো মনের মানুষ। তাই আমাকে বুদ্ধি খাটাতে হবে। কি করব সেটাও ভাবা হয়ে গেছে আমার। আমি তো যা করব তা এদের ভাবার বাইরে। দেখা যাক কি হয়। আপনারা যে আশ্চর্যকর শক্তির কথা বললেন, এমন একটা শক্তি আমি একটা জায়গায় দেখেছি, তবে সেটা পানির নিচে। সমস্যা নেই, আমাদের এই জানে পানির নিচে যেতে পারবে। আচ্ছা, তাহলে চলুন, আমি নিয়ে যাচ্ছি। চলুন আমাদের সাথে জানি। দুজনের সাথে আমি তাদের স্পেসশিপে উঠলাম। ভিতরে একটা টাইম লক ব্যবহার করলাম। একটা হাতের তালুর উপরে আরেকটা হাতের তালু রেখে দিলাম 5টা ঘষা। সাথে সাথে লাল আলো দিয়ে সব কিছু থেমে গেল। সময় আমার জন্য থেমে গেছে। পুরো 1 মিনিট সময় আমি পাবো পুরো যানের মধ্যে ঘুরে দেখতে। অবশ্য এই সময়ে আমার জন্য যথেষ্ট। আমি সব রুমগুলো মুখস্থ করে নিয়েছিলাম। কোথায় কোন জিনিস আছে, কোথায় টাইম মেশিন আছে সেটাও দেখে নিলাম। সব দেখার শেষে আমি আবার যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এসে দাঁড়ালাম। এতক্ষণ যা যেভাবে ছিল সেভাবে আছে। 1 মিনিট হয়ে যাবার পর আবার আগের মতো চলতে লাগলাম। এখন আমাকে এদের আধা ঘন্টা ঘোরাতে হবে, কারণ আধা ঘন্টা সময় লাগবে আমার আবার টাইম লক বানাতে। আমি ওদেরকে ইচ্ছা মতো ঘোরালাম, তারপর নিয়ে আসলাম সেই জায়গাতে। আমি ওদেরকে নিয়ে আসলাম নষ্ট টাইম মেশিনটা যেখানে ছিল সেখানে। পানির উপরে আমরা উড়ছিলাম। দুজনে আমার দিকে তাকালো। পানির নিচেই মনে হয় আছে সেই শক্তিটা। আপনারা পানির নিচে চলুন, তবে লাইট জ্বালাবেন না, তাহলে হয়তো সেটা পালিয়ে যেতে পারে। রাস্তা আমার জানা আছে, আমার বলা মতো যেতে থাকুন। ঠিক আছে। ইন সাহেব তার স্পেসশিপটা পানির নিচে নিয়ে গেল। আমার বলা মতো সে লাইট বন্ধ করে রেখেছে। এটাই তো আমার দরকার। লাইট জ্বালালে তো তারা পুরো খেলাটাই বুঝে যাবে। স্পেসশিপটা নষ্ট। টাইম মেশিনের পাশে আমি ল্যান্ড করালাম। তারপর আমি আমার টাইম লক বানালাম। আমার কাছে মাত্র 1 মিনিট সময় আছে। আমি প্রথমে 2 হাত বাড়িয়ে পুরো এলাকার পানি সরিয়ে দিলাম। পানি সব সরে গেল। আমি স্পেসশিপের দরজা খুললাম। পাশে থাকা লাল বোতামে চাপ দিলাম। খোলার পরই নষ্ট টাইম মেশিনের কাছে চলে আসলাম। সেটার উপরে আমার জাদুর ক্ষমতা দেখালাম। সাথে সাথেই সেটা উড়তে শুরু করলো। উড়তে উড়তে সেটা চলে গেল স্পেসশিপের ভিতরে। আর ভিতরেরটা বের করলাম আমার জাদু দিয়ে। যেখানে নষ্টটা ছিল সেখানে রাখলাম ভালো টাইম মেশিনটা। সেটাকে সেখানে রেখে একটা অদৃশ্য জাল দিয়ে আটকে দিলাম আমি সেটাকে। এখন এটাকে আমি ছাড়া কেউ দেখতে পারবে না। এই ক্ষমতাটা আমার অনেক ভালো লাগে, কারণ আমি যে কোনো জিনিসকে অদৃশ্য করে দিতে পারি। কোনো জিনিস যদি গোপন রাখতে চাই তাহলে এই ক্ষমতা অনেক কাজের জিনিস। সেই সাথে একটা ওয়াটারপ্রুফ ঢালও আমি টাইম মেশিনের উপরে বানিয়ে রাখি। এতে করে পানি মেশিনটাকে নষ্ট করতে পারবে না। আরও কিছু ক্ষমতা আছে যেগুলো আমার জানা হয়েছে, সেগুলো তো পরে সময় মতো ব্যবহার করলেই জানতে পারবেন আপনারা। সব জিনিস যেভাবে ছিল আবার সেখানেই সেভাবে রেখে দিলাম। পানি আবার সময়ও শেষ। আমি এসে আবার যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আসলাম। সেখানে আসার পরই আমার বানানো টাইম লক শেষ হয়ে গেল। আবার সময়ের মতো চলতে লাগলো। তো আমরা এখন কোথায় যাব? লাইট জ্বালিয়ে দেখেন, এখান থেকে হয়তো সেই শক্তি দেখা গিয়েছিল। ইন সাহেব তার স্পেসশিপে থাকা বিশাল লাইট জ্বালালো। পুরো পানির এলাকা আলোকিত হয়ে গেল, কিন্তু তারা তাদের টাইম মেশিনটা দেখতে পাচ্ছে না। না পারায় ভালো হয়েছে। নষ্টটা নিয়ে তারা মেরামত করিয়ে নিতে পারবে। এতে আমারও লাভ হলো, আর তাদেরও ক্ষতি তেমন হলো না। এখানে তো কিছুই দেখতে পারছি না। আমাদের এনার্জি মিটারও তেমন কিছু আসছে না। তাহলে মনে হয় আমার দেখার ভুল ছিল। সেদিন মাছ মারতে এসে আমি এখানে আলো দেখেছিলাম। হয়তো এখান থেকে চলে গেছে। আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। আমরা ধারণা পেলাম এখানের জনগণ সবাই অনেক ভালো, আপনার মতোই। আমরা আজকে চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো আমাদের সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলো নিয়ে।
আরও কিছু কথা বলে ইন সাহেব তার বউকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। আমি তাকিয়েছিলাম তাদের বিদায়ের দিকে। আমার তো এখন নেপচুনে যাওয়ার অনেক ইচ্ছা জাগতেছে, কিন্তু মনের মধ্যে একটা শান্তির হাসি হাসলাম আমি, কারণ আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছি। এটার জন্যই আমি এতদিন আটকে ছিলাম এখানে। তাহলে আমার শেষ দিন চলে এসেছে এখানে, কিন্তু আমি এখান থেকে তো এভাবে কাউকে না জানিয়ে চলে যেতে পারি না, আমাকে সবাইকে বলে যেতে হবে। আমি চলে আসলাম সিগমার রাজপ্রাসাদে উড়ে, একেবারে প্রাসাদের উপরে এসে নামলাম, কারণ এখানে সিগমা দাঁড়িয়েছিল। সিগমার আমাকে দেখে বুকে জড়িয়ে নিল। মহারাজ, আমার পুত্র সন্তান হয়েছে। তাহলে আপনি এখানে কেন? এই সময় তো আপনার স্ত্রীর সাথে থাকা প্রয়োজন। বড় রানী আর ছোট রানী দুজনেই আমাকে সেখানে ঢুকতে দিচ্ছে না। তারা দুজনেই আপনার অপেক্ষা করতে বলতেছে আমাকে। আমি তো বলতেই ভুলে গেছি, রিদিতা ওর বাবা আর বোনের কাছে একজনের শৈলে গিয়ে নিজের পরিচয় দিয়েছে, নিজের কথাটা বলেছে। প্রথমে হিরোনাস বিশ্বাস করে নাই, কিন্তু রিনিতা ঠিকই বিশ্বাস করেছে। পরে হিরোনাসও বিশ্বাস করেছে। সিগমাকে আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম, সিগমার সাথে কুশল বিনিময় করলাম কিছুক্ষণ, তারপর তার ছেলেটাকে দেখার জন্য দুজনে আগালাম। এতক্ষণ সিগমাকে আমি আমার সব কথা বললাম, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, আর এখান থেকে চিরদিনের জন্য চলে যাব সেটা বললাম। সিগমা শোনার সাথে সাথেই কোনো প্রশ্ন ছাড়াই আমার কথাগুলো বিশ্বাস করে নিল। আমার প্রতি ওর এত বিশ্বাস আমার ভালোই লাগে। এমন বিশ্বস্ত বন্ধু যদি আমার রাজ্যে থাকতো, তাহলে রাজ্যগুলোতে থাকতো, তাহলে আমার এমন দিন আসতো না। আমি আর সিগমা দুজনের ভিতরে ঢুকলাম। আমার হাতে প্রথমে রিদিতা তুলে দিল সিগমার সন্তান। আমি দেখতে লাগলাম ছেলেটাকে। দেখতে তো আমার মতো হয়েছে, জানি না বড় হলে কয়টা বিয়ে করবে। আমি কিছুক্ষণ কথা বললাম, তারপর সিগমার হাতে তুলে দিলাম। মহারাজ, আপনি একটা নাম দিয়ে দিন আমার সন্তানের। আমি নাম দেব? হ্যাঁ মহারাজ, এই সব কিছু তো আপনার জন্যই আমরা পেয়েছি। সেই চরম পাওয়ার মাঝে আমাদের এই সন্তানও, তাই এর নাম আপনি ঠিক করে দিন। আচ্ছা, দেখতে অনেকটা আমার মতো হয়েছে, তাই এর নাম হবে হৃদয়। অনেক সুন্দর নাম। সবাই কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পর আমি রিতাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। আসার কারণ হলো আমার প্রস্থান করা। আমি টাইম মেশিন পেয়ে গেছি, এবার আমার ফিরে যাওয়ার সময় হয়ে আসছে। ও, তাহলে তো ভালোই হলো। রিদিতা মন খারাপ করে বলল। কি হলো, মন খারাপ হয়ে গেল যে? আরে না, এমনি একটু খারাপ লাগছে যে আপনি চলে যাবেন, তাই। আমাকে তো অপেক্ষা করতে হবে আপনার জন্য 2000 বছর। দেখবে, দেখতে দেখতে কেটে যাবে বছরগুলো। আপনার কাছে এটা বলা সহজ, কিন্তু আমার কাছে নয়। আপনি তো সেই সময়ে গিয়েই আমাকে কাছে পাবেন, কিন্তু আমাকে তো অপেক্ষা করতে হবে এতগুলো বছর। তুমি অশরীরী হয়ে গেছো, না হলে তো তোমায় আমি সাথে করে নিয়ে যেতাম, কিন্তু সেটা এখন হয়তো হবে না। তুমি কারো শরীরের মধ্যে ঢুকে আসলেও শুধু সেই শরীর যাবে, কিন্তু তুমি যেতে পারবে না। সমস্যা নেই, আমি আপনার জন্য অপেক্ষা করব আমার সারা জীবন। রিদিতা কেঁদেই দিল। আমি ওকে কিছু কাজ দিলাম, সেগুলোর মধ্যে একটা হলো জলপুরি পুরনো রাজা হ্যারিকাসের কাছে যেভাবে হোক আমার একটা বার্তা পাঠিয়ে দিতে। রাজ্য আমি তার কাছে দিয়ে গেলাম, এটাকে সুষ্ঠুভাবে যেন সে পরিচালনা করে। আরও কিছু কথা আমি রিদিতাকে বললাম, সেগুলো পরে জানতে পারবেন। আমি রিদিতার সাথে চলে আসলাম সেই টাইম মেশিনের জায়গাতে। আমি এতই উত্তেজিত যে বাকি জিনিসের প্রতি আমার কোনো খেয়ালই নাই। আমাকে যেতে হবে আমার সময়, বাকি জিনিস পরে দেখা যাবে। আমি আগে আমার সময়ে ফিরে যাই। আমি আর রিদিতা উড়ে চলে আসলাম সেই টাইম মেশিন যেখানে আছে। সেখানেই পানি সরিয়ে দিলাম, আমি আমার অদৃশ্য করা জালটা সরিয়ে দিলাম। এমনিতেও রাত হয়েছে অনেক, তাই রিদিতা সে মেয়েটার শরীর থেকে বের হয়ে এসেছে আমার সাথে। এখন তো ওকে স্পর্শ করতে পারবো আমি, ওর জন্য বিশাল সময় হবে, কিন্তু আমার ক্ষেত্রে তো মাত্র কিছু সময় লাগবে। আমি টাইম মেশিনের মধ্যে বসলাম, সময় ঠিক করলাম সেই এলিয়েনদের হামলার 1 সপ্তাহ আগের। আমি ওর হামলার 1 সপ্তাহ আগে সেখানে যেতে চাই। কেন জানি নিজের যুদ্ধ নিজে আবার দেখতে মন চাচ্ছে, কিভাবে হেরেছিলাম সেটাও আমার দেখতে খুব মন চাচ্ছে। যদি টাইম মেশিন আরেকটা থাকতো তাহলে ভালোই হতো, আমি ভবিষ্যতে শান্তিমতো থাকতে পারতাম। রিদিতা আমার হাতটা শক্ত করে ধরলো, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো। বুঝলাম কিছু একটা করেছে।
হয়তো ওর শক্তির ব্যবহার করেছে ও। এরপর আমার কপালে একটা চুমু দিল ও। ওর চোখের পানি পড়তেছিল, আমি সেগুলো মুছে দিলাম। আজ থেকে 2000 বছর পর তাহলে এখানেই দেখা হচ্ছে তোমার সাথে? হ্যাঁ, আপনার জন্য আমি এখানেই অপেক্ষা করব। আমি টাইম মেশিনের লাল বোতামে চাপ দিলাম। ঠিক তখনই আমার মনে পড়লো যে আমি তো একটা কাজ করতে ভুলেই গেছি। সেটা হলো আমাকে তো আমার অতীতের জন্য সবকিছু সাজাতে হবে, আবার সেই মন্দিরের মতো জিনিসটা বানাতে হবে, সেখানে দরজা বানাতে হবে, সেখানে বই রাখতে হবে, আবার এই টাইম মেশিন রাখার জায়গাটাও তো বানাতে হবে। জানি না এখন সেই জায়গা কি বানানো আছে, সেটা তো বালির নিচে ছিল। তাহলে কি আমি বালির নিচে চলে আসবো? এখন আল্লাহ ভালো জানে কি হয় আমার সাথে। 1 মিনিটের মতো সময় লাগলো টাইম ট্রাভেল করতে। আমি চলে আসলাম বর্তমান সময়ে। ভেবেছিলাম হয়তো আমার সেই সময় আবার যেতে হবে কাজ করতে আবার, কিন্তু না, আমি যেখান থেকে গেছিলাম আবার ঠিকই সেই জায়গাতে চলে আসছি। অনেক অবাক হলাম, কারণ সেই জায়গাতে আমি চলে আসছি, কিন্তু এটা সম্ভব কিভাবে? আমি তো এটা তৈরি করি নাই, তাহলে এটা কিভাবে আসলো? আমার মাথায় কিছুই আসতেছিল না। আমি আমার বর্তমান সময়ে চলে আসছি। বর্তমান বললেও ভুল হবে, কারণ এটাও আমার অতীত। আমি যে সময় থেকে অতীতে গিয়েছিলাম তার 1 সপ্তাহ আগে এসেছি আমি। মানে পুরো বিপদ সংকেত রয়েছে পৃথিবীর ওপরে। আমি এখন কিছুই করব না। আমি আমার সব কাছের মানুষ এবং সব বিশ্বস্তদের একটু পরীক্ষাও করতে পারবো এই সময়ে। তাদেরকে আমাকে মান্য করে কে আমাকে অমান্য করে সেটাও আমি জানতে পারবো এই সুযোগে। যদি অবস্থা খারাপ দেখি তাহলে এই পুরো জিন জগতে আমি ধ্বংস করে দেব। এদের থাকার কোনো মানেই হয় না। এদেরকে কয়েকবার সুযোগ দেওয়া যায়, প্রত্যেকবার ওই কেউ না কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমি আর চাই না কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করুক। আমি চাই সবাই সবার মতো একটা সুস্থ জীবনযাপন করুক। কিন্তু এখানে ভাববার একটা বিষয়, সেটা হলো এই বাসার রহস্য আমি কিভাবে বের করব, নিজেই তো বুঝতে পারতেছি না। আমারই তো কথা ছিল এগুলো সব তৈরির, কিন্তু আমি তো বানালাম না এসবের কিছুই। তবে এগুলো কি এমনি এমনি তৈরি হয়েছে? যেভাবেই আগে তৈরি ছিল ঠিক সেভাবে আছে এখানে। বিষয়টা বেশ রহস্যজনক। আমার মতো কেউ হয়তো এটা তৈরি করেছে। আচ্ছা, সেই রহস্য না হয় পরে জানা যাবে। আগে আমাকে এখান থেকে বের হতে হবে। নিজের চেহারাও এমন হয়েছে যে কেউ দেখলেই আমাকে বন মানুষ ভাববে হয়তো। আমাকে সুন্দর করে আগে নিজের রূপ পাল্টাতে হবে। এই চেহারা পাল্টানোর একটা স্মেল আমি শিখে এসেছি হৃদিতার কাছ থেকে, কিন্তু এখনো ব্যবহার করতে পারি নাই। এই কয়েকদিন আমার এই স্পেলটা অনেক কাজে দেবে। ভাবতেছি নিজের চেহারাটা কার মতো করা যায়, কার মতো করলে ভালো হয়। নিজেকে ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দিলে কেমন হয়, কিংবা নিজেকে আর্জেন্টিনার ফরওয়ার্ড মেসি বানালেও খারাপ হয় না। তাতেও তো মেয়েরা পাগল হয়ে যাবে আমাকে দেখলে। কিন্তু সেসব করার থেকে নিজেকে অন্য কোনো রূপে পরিবর্তন করাই ভালো, কারণ আমাকে কেউ তখন দেখলে খারাপ বলবে না। কারণ তখন পৃথিবীতে দুটো একই চেহারা মানুষ চলে আসবে, তাই আমাকে সবাই খারাপ বলবে। সেটা আমি চাই না। তার চেয়ে মৃত কারো চেহারা রূপ আমি নেই, সেটাই ভালো হবে। আজ থেকে তো 2000 বছর পূর্বে সিগনা বেঁচে ছিল। এখন তো তার হাত দিয়ে মনে হয় মাটির সাথে মিশে গেছে। তার চেহারা কারো মনে রাখবার নয়। ওর চেহারা নিলে খারাপ হয় না। এমনিতেও অনেক সুন্দর দেখতে ছিল সিগমা। ওর চেহারার অধিকারী হলে তো আমার পরে কত মেয়ে পাগল হবে তার ঠিকই নাই। আপাতত 1 মাসের মতো আমি ওর চেহারার মাঝে থাকবো। তারপর আমার অতীতের আমি যখন চলেই যাবে 2000 বছর পূর্বে, তখন আমি সবার সামনে আসতে পারবো। আমি টাইম মেশিন থেকে বের হয়েই পাশে থাকা একটা আয়নার নিজের চেহারা দেখলাম। সিগমার চেহারার কথা চিন্তা করে আমি আমার জাদুর স্মেল বললাম, হুচিংকু বানু কাসাতোফা। সাথে সাথে একটা আলোর কুণ্ডলি তৈরি হলো। আমি সিগমার চেহারা পেয়ে গেলাম। নিজের মুখে কিছুক্ষণ হাতালাম, কারণ এত সুন্দর হয়েছে এখন নিজের কাছে হিংসা হচ্ছে। এমন ক্ষমতার অধিকারী যদি আমি আগেই হতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু আগে হইতে পারি নাই। তবে কি এখন এগুলোর মজা নেওয়া যাক। আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজার সামনে পড়লাম। দরজায় চোখ নাক মুখ দেখা যাচ্ছে। বুঝলাম না, এটা তো বলেছিল আমি এটাকে বানিয়েছিলাম। তাহলে কখন বানিয়েছিলাম এটাকে তো আমার নিজেরই মনে নাই। আচ্ছা, এটাকে জিজ্ঞাসা করি। মহারাজ, আপনার মনের মধ্যে অনেক প্রশ্নই, তাই না? শুধু কি আপনি সবাইকে রহস্যে ফেলতে ভালোবাসেন? আপনার যে স্ত্রী আছে সেও তো আপনাকে রহস্য ফেলতে ভালোবাসে। হৃদিতা,
হ্যাঁ মহারাজ। সব খুলে বলো তো আমায়। আমাকে বলতে নিষেধ করা হয়েছে। আপনি বরং মহারানীর কাছেই গিয়ে জিজ্ঞেস করুন। সে কোথায় আছে? আমার গায়ে হাত রাখুন। আমি দরজার গায়ে হাত রাখলাম, সাথে সাথেই দরজা, চোখ, নাক, মুখ চলে গেল। মনে হলো সেটা তার শক্তি হারিয়ে ফেলেছে। দরজাটা এতক্ষণ বন্ধ ছিল, আমি হালকা টান দিতে সেটা খুলে গেল। আমি তাকে বাইরের দিকে ছিলাম, কারণ আমি আর সেই মন্দিরের মতো ঘরে নাই। আমি এখন আছি অন্য কোনো বাইরের জায়গায়। জায়গাটা আমার কাছে একদম অজানা, একদম নতুন একটা জায়গা আমার কাছে। চারিদিক দিয়ে অনেক উন্নত জিনিস আমি দেখতে পাচ্ছি, পুরো ভবিষ্যতের মতো লাগছে জায়গাটা। আমি পুরো অবাক হয়ে গেলাম এত আধুনিকতা দেখে। এমন জায়গা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। সবচেয়ে আধুনিক রাজ্য হচ্ছে পাতালপুরী, তার থেকেও প্রায় 1000 গুণ বেশি আধুনিক এই জায়গা। আমি বুঝতে পারতেছি না, টাইম মেশিন দিয়ে তো আমি ঠিক সময় এসেছি, তাহলে দরজাটা কি আমাকে আবার সময় সফর করাবে নাকি? আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আমার জায়গাটা ভালোই লেগেছে, আমি এখানে কিছুক্ষণ সময় কাটাবো। আমার মনে হচ্ছে হৃদিতাও এখানে আছে। আমি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমাকে দেখে দূর থেকেই বেশ কিছু মানুষ এগিয়ে আসছিল। আমার প্রথমে মনে হচ্ছিল এরা মনে হয় আমাকে শুভেচ্ছা দিতে আসতেছে, কিন্তু পরক্ষণে যখন অনেক লাফিয়ে আমার দিকে আসছিল, একটা এনার্জি বল ছুড়লো, তখন বুঝলাম এরা আমার শত্রু ভেবে হামলা করতেছে। আমি সেটা বুঝে উঠে সেখান থেকে সরে আসলাম। তারপর কোমরে হাত দিলাম। কোমরে হাত দিয়ে আমি ত্রিশূলটা পেলাম না। এই ত্রিশূল হালা আবার কোথায় গেল? ও, মনে পড়েছে, ত্রিশূল তো আমি সেই 2000 বছর আগে পাতালপুরীতে রেখে আসছিলাম। সেটা রেখেই আমি সিগমার বাচ্চাকে দেখতে যেতেছিলাম। বেশি তাড়াহুড়া করলে যা হয় আর কি। তবে আমার কাছে তো অস্ত্র আছেই। শক্ত করে হাত মুঠো করলাম, সাথে সাথেই আমার তলোয়ার আমার হাতে চলে আসলো। প্রথমে ভেবেছিলাম হয়তো এটাও ফেলে আসছি, কিন্তু এখন বুঝতে পারতেছি না, এটা আমার হাতে আছে। আমার হাতে লেজেন্ডারি তলোয়ার দেখে তারা তো এবার ভয় পেয়ে গেল। সবাই আমার সামনে কুর্নিশ করলো, কারণ আমি বুঝলাম না কি হচ্ছে এসব। আর তাদের কাছে এমন শক্তি কিভাবে এলো? এত কিছু নিতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। একজন মেয়ে আমার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, আমরা এতদিন যাবৎ আপনারই অপেক্ষা করতেছিলাম। কিন্তু রানী আপনার অপেক্ষা করছেন, চলুন যাও যাক। জানি না এরা কারা, কিন্তু রানীর কথা বলার পরে আমার রানীকে খুব দেখতে মন চাচ্ছে। বিষয়টা যতটা ভেবেছিলাম তার চেয়েও রহস্য। যখন আমি রানীর আসনে হৃদিতাকে দেখতে পেলাম, তখন এত অবাক হলাম, রাখবো কোথায় আমি? কারণ সে কোনো মানুষের শৈলে নাই, একদম নিজের শৈলে মনে হচ্ছে। আর আমি যেমন তাকে দেখতে পাচ্ছি, বাকি সবাইও তেমনি তাকে দেখতে পাচ্ছে। এটা সম্ভব কি করে? আমি হৃদিতার কাছে গেলে হৃদিতা আমাকে দেখে এসে দেয়। কেমন আছেন? সেটা তো আমাকে তোমার জিজ্ঞাসা করার কথা। আমি তো একটু আগেই তোমার সাথে দেখা করে আসছি, আর তুমি তো সেই 2000 বছর আমার জন্য অপেক্ষা করেছো। খোঁজ খবর তো আমার নেওয়ার দরকার তোমার। আমি আর কি বলবো, দেখতেই পাচ্ছেন আপনাকে ছেড়ে কেমন ছিলাম। মনে হয় টাইম ট্রাভেল করে আমার মাথা ঠিক নাই, মাথা ঘুরছে, তাই এত রহস্য আমার সহ্য হচ্ছে না। আমি একটু ঘুমাবো। জিনিয়া, তুমি পুরো রাজ্যে খবর পৌঁছে দাও, মহারাজ চলে এসেছেন। আমি ওনাকে নিয়ে আমার কক্ষে যাচ্ছি। আমাকে যে মেয়েটা এখানে নিতে আসছে সেটাই বললো। জি মহারানী। আমাকে নিয়ে যেতে লাগলো হৃদিতা, আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল। আমি অবাক হলাম, কারণ দিনের বেলাতেই ওর হাত আমি ধরতে পারছিলাম। এটার থেকে রহস্যের আর কি বা থাকতে পারে? আমি যাচ্ছিলাম ওর সাথে। আমাকে নিয়ে হৃদিতা একটা রুমে নিয়ে গেলো। এটা মনে হয় ওর রুম। আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম বিছানায়। আমি শুয়ে পড়লাম, সাথে সাথেই আমার বুকের উপরে শুয়ে পড়লো হৃদিতা। এখানে সিগমার চেহারায় আপনাকে থাকতে হবে না, আপনার নিজের চেহারায় থাকতে পারবেন আপনি। এটাতেই থাকি না, ভালো লাগে সিগমার চেহারা। একটুও না। দেখলেন না জিনিয়া মেয়েটা কিভাবে তাকিয়েছিল আপনার দিকে? আর এমনিতেও আমি আপনার সেই চেহারাটাকে অনেক মিস করি। আচ্ছা ঠিক আছে, আমি আমার নিজের চেহারায় ফিরে আসলাম। হৃদিতার মনে জ্বলতেছে, সেই বিষয়টা আমি বুঝতে পারলাম। জ্বলবেই তো, কেউ কি তার স্বামীর ভাগ দিতে হৃদিতাও চাইবে না। যাই হোক,
এখনো অনেক রহস্য জানা বাকি, তাই একটা সুন্দর ঘুম আমার প্রয়োজন। আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম আর হৃদিতা আমার বুকের উপরে শুয়ে পড়লো। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি উঠলাম, মেয়েটা এখনো আমার বুকের উপরে শুয়ে আছে, নড়ছে না। আমি ডাক দিচ্ছি কিন্তু কোনো সারা শব্দ নাই, একদম মরা মানুষের মতো পড়ে আছে আমার বুকে। আমি একটু কাঁধ করে ওকে শুয়ে দিলাম আমার বুক থেকে নামিয়ে। বুঝতে পারলাম না কিছুই। হঠাৎ কোথা থেকে হৃদিতা উড়ে আসলো আমার কাছে এবং এসে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর পরে থাকা শরীরের দিকে একবার তাকালাম, আরেকবার তাকালাম ওর অশরীরী শরীরের দিকে। ও আমার দিকে তাকিয়ে মৃদু হেসে দিল। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। অবাক হওয়ার কিছুই নেই। আপনার পাশে যে শরীর দেখতে পাচ্ছেন সেটা স্পেশাল একটা ধাতু দিয়ে বানানো হয়েছে, আর আমাদের বিজ্ঞানীরা সেটাকে এমনভাবে তৈরি করেছে যে সেটা দেখতে এবং ধরতে মানুষের মতোই হবে, আর আমি অনায়াসেই এর মধ্যে প্রবেশ করতে পারি। তাই এটা চেহারা আমি নিজের মতোই করে নিয়েছি। ও তবে আমি বুঝতে পারতেছি না ওই মন্দির তার ভেতরের জিনিসগুলো কিভাবে তৈরি হলো। আমাদের রাজ্যে সরাসরি আসার রাস্তার মধ্যে একটা ওইটা মনে আছে? শেষ যখন আমি আপনার হাত ধরেছিলাম তখন আমি আপনার পুরনো সব স্মৃতি দেখতে পেয়েছিলাম। তার মাঝে এই জিনিসগুলোও ছিল। আমার তো কাজ ছিল না, তাই প্রথম সিগমার বানানো গোপন আর্মি নিয়ে আমি আলাদা রাজ্য ঘুরতে লাগলাম, আর তার মাঝেই এই মন্দির বানালাম। এর ভিতরে যত কিছু আছে সব আমারই বানানো। তুমি বানিয়েছো সব? হ্যাঁ, তবে দরজাটা আপনার জাদু ছিল। আপনি যখন টাইম মেশিন নিয়ে চলে গেলেন তখন আপনার হাত থেকে একটা আলো বের হয়ে একটা গাছে লাগে। সেই গাছ সাথে সাথে একটা দরজা হয়ে যায়। আমার আর কিছু বুঝতে হবে না, বাকি যা জিনিস আছে সব তুমি করছো। হ্যাঁ, অনেক কিছুই করেছি যেটা আপনার এখনো অজানা। তা কি কি করছো? শুনে অবাক হয়ে যাবেন। আপনারা দুই ভাই বোন তো জানেন হিরো মাস আপনাদের জীবন বাঁচিয়েছিল। আপনাকে তাদের রাজা হতে হবে এই শর্তে। হ্যাঁ। হিরো মাস তো তখন আকাশপুরীর সেনাপতির সাথে যুদ্ধ করতেছিল এবং সেই যুদ্ধে সে নিজেই শহীদ হন। তার এমন মৃত্যুর কথা শুনলে তো তার রাজ্যের লোকেরা দুর্বল হয়ে যাবে, আর আমি সেটা কখনোই চাইনি। আমি সব সময় চেয়েছি আপনার রাজ্যগুলোতে যাতে ভালো থাকে, সেজন্য অনেক কষ্ট আমাকে করতে হয়েছে। তাহলে আমাদের বাঁচালো কে? আপনাদের কিছুই হয়নি। আপনারা দুই সন্তানই পেয়েছিলেন হিরানার শক্তি। সামান্য পানি আপনাদের কি ক্ষতি করবে? কিন্তু জিনিসটা আমাকেই সাজাতে হয়েছিল। আমি একজন হিরো মাসের শরীরে ঢুকে আপনাদের বাবা মার কাছে যাই। আপনারা দুইজন আমার জাদুতেই বন্দী ছিলেন, তাই নড়াচড়া করতে পারছিলেন না। এতে করে আপনার বাবা মা ভেবে নিয়েছিল আপনারা মারা গেছেন, আর আমিও আপনাদের বাবা মার কাছে গিয়ে শর্তটা রাখলাম। তারা কোনো প্রশ্ন ছাড়াই রাজি হয়ে গেল। ও মাই গড! তারপরে আর কিছুই বলার দরকার নাই, আমি পুরোটা বুঝে গেছি। কিন্তু আমার পুরনো সময় তো কখনো তুমি ছিলে না আমার কাছে। কে বলছে আমি ছিলাম না আপনার কাছে? আমি পুরোটা সময় আপনার কাছেই ছিলাম, তবে আপনি আমাকে দেখতে পারতেন না। সেটা কিভাবে? তুমি আমার পাশে থাকলেই তো আমি দেখতাম তোমাকে। আপনার নানিকে সেই দরবেশটা কি বলেছিল, সবসময় আপনার বোনের কাছেই থাকতে চাই না? হ্যাঁ, ওর কাছে থাকলে নাকি আমার উপরে কোনো প্রকার জাদুই হবে না। আমি আপনার বোনের শরীরের মধ্যেই থাকতাম। আপনার পাশে কোনো জিন বা পরী আমার জন্যই আসতে পারতো না। কিন্তু আমি তো আপনার ভবিষ্যৎ দেখেছিলাম, তাই সেটাকে বদলানোর ক্ষমতা আমার ছিল না। যেদিন আপনার হাত ধরলাম সেদিনই আপনার পুরনো স্মৃতি আমি দেখেছিলাম। সেগুলো আমার কাছে তো ভবিষ্যৎ। তাই যারা নীলা আর মোহনা আর সেই এলিয়েনের মেয়েটা যখন আপনার পাশে আসতো তখন আমি আপনার বোনের মাঝে থাকতাম না, আর আমি তখন একটু নিশ্চিন্ত হতাম যে আপনি তখন আর বিপদে নেই। তবে সব সময়ই আমি আপনার পাশেই থাকতাম। এত কিছু যদি এখন আমাকে বলো। আরও অনেক কিছুই জানার আছে, এখন আপাতত আর জানতে হবে না। চলুন আপনার এই রাজ্যটাকে দেখবেন এবার। আমি আর কথা বললাম না, কারণ বাকি জিনিস আর শোনার ইচ্ছাই নাই। আমি এখন বুঝতে পারছি সবর হচ্ছে, আমাকে কিছুই করতে হয় নাই, সব তো দিদিতাই করেছে। পুরো ঘটনাটাকে সে এমনভাবে সাজিয়েছে যে কিছুই বলার নাই।
এখানে আমার। আমি যেসব জিনিস বিশ্বাস করতাম বা পুরো জলপুরি সেসব বিষয় বিশ্বাস করত, তার পুরোটাই রীতিতার সাজানো ছিল। অবশ্য সেখানের 70% সত্য ছিল, কিন্তু বাকিটুকু ও নিজের মতো সাজিয়েছে। যা করেছে ভালোই করেছে, কারণ ও আমার অতীত দেখেই করেছে এইসব। বিষয়টা একটু প্যাচের, বাট যারা বোঝার তারা বুঝতেই পারবে। আমি রীতিতার সাথে ব্যালকনিতে বের হলাম। অনেক সুন্দর একটা ব্যালকনি, দেখলেই ব্যালকনির প্রেমে পড়ে যেতে মন চাইবে। অনেকে বলবে ব্যালকনির প্রেমে আবার কিভাবে পড়ে, সেটা আমি জানি না, তবে ব্যালকনিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলাম এবং আশেপাশের দিকে তাকালাম। অনেক বিশাল একটা রাজ্য, তবে এটা কোথায় অবস্থিত রয়েছে সেটা আমি বলতে পারতেছি না। আচ্ছা, হৃদিতা তো চাঁদে যাওয়ার কথা বলেছিল, এই জায়গাটা আবার চাঁদের মতো নয় তো? কি জানি, মেয়েটা তো এটাও সম্ভব করে দিতে পারবে, কিন্তু বলতে হবে এটার মতো উন্নত জায়গা আমি আগে কখনো দেখি নাই। দেখে মনে হচ্ছে আমি 25 সালের পরে চলে আসছি। এত উন্নত কিভাবে হলো সেটাও তো জানার দরকার। আচ্ছা, সব জানতে পারবো আস্তে আস্তে। আমি এই রাজ্যটাকে দেখে পুরাই অবাক। আমার সময়ে আমি উন্নত কোনো শহর দেখব সেটা ভাবিনি। চারিদিকে সবগুলো বাসার রঙই সাদা সাদা, মনে হয় এদের প্রিয় রং, তাই তো সবকিছু সাদা রেখেছে। আমি তাকালাম হৃদিতার দিকে। এই জায়গাটা কোথায়? আপনি ধারণা করুন। আমি বলতে পারছি না, এর আগে তো কখনো আমার দেখা হয়নি এমন জায়গা। মনে আছে আপনার, যেখানে বসে আপনি আর আমি সারা রাত চাঁদের আলো উপভোগ করতাম? মানে সেই দ্বীপটা? হ্যাঁ, এটা সেই দ্বীপ। ওয়াও, কিন্তু এত সুন্দর জায়গা অন্য কারো নজরে আসলো না কেন? আপনি হয়তো দেখেছেন জলপুরি, আকাশপুরি এবং পাতালপুরির টেকনোলজি কতটা উন্নত হয়েছে। তারা নিজেদেরকে সব দিক দিয়েই গোপন রাখতে সক্ষম। ঠিক তেমনই তাদের থেকে আমাদের বিজ্ঞান অনেক উন্নত। আমাদের রাজ্যের চারিদিক দিয়ে আছে ন্যাচারাল ওয়েবফিল্ড, যেটা এই রাজ্যকে বাইরে থেকে একটা সাধারণ দ্বীপই দেখায়। ও, সেটা তো ভালো খবর। হ্যাঁ, আপনার সবচেয়ে বিশ্বস্ত সেনারা আপনার অপেক্ষা করছে। চলুন, সবাইকে দেখবেন। হৃদিতা আমাকে নিয়ে নিচে যেতে লাগলো। না, ভালোই লাগছে আমার রাজ্যটা। আগে এই রাজ্যের খবর জানলে তো এখানে এসে থাকতাম। থাক, সেটা না হয় পরে ভাবা যাবে। আমি আগে আমার সেনাদের সাথে দেখা করে আসি। আমি হৃদিতার সাথে রাজপ্রাসাদের বাইরে বের হলাম। এখানে অনেকটা জায়গা আছে, আর আমার সামনে দাঁড়িয়ে আছে পুরো 1000-এর মতো সেনা। তার অর্ধেক হলো নারী আর অর্ধেক হলো পুরুষ। বেশ অবাক করা বিষয় হলো এদের কমান্ডার সেই মেয়েটা, মানে জিনিয়া। যাক, ভালোই, প্রথম কোনো মেয়ে সেনাপতিকে দেখলাম। আমি আসার পরে পুরো 1000 সেনা আমার সামনে কুর্নিশ করলো। মহারাজ, আমি আপনার সেনার কমান্ডার জিনিয়া তাবাসসুম। জিনিয়া এগিয়ে এসে আমার সামনে কুর্নিশ করে বলল, কত সেনা আছে আমার কাছে? পুরো 1000 সেনা। জিনিয়া আমার দিকে তাকিয়ে এবার অবাক হলো, কারণ আমি আমার নিজের চেহারায় আছি এখন, তাই। ঠিক আছে, জিনিয়া যেখানে দাঁড়িয়েছিল সেখানেই গেল। আমি দাঁড়ালাম লম্বা একটা ভাষণ দিতে। আমি মনে করি আমাদের এই 1000 সেনাই যথেষ্ট বাহিরের গ্রহের লুচিনের সেনা এবং পৃথিবীর মাঝে ক্ষমতালোভী কিছু পাপীকে শেষ করে দেওয়ার জন্য। মহারাজ, আমরা হামলা করব কবে? সময় হোক। লুচিন এখানে পৃথিবীর কোনো ক্ষতি করতে আসে নাই, শুধু পৃথিবীর মানুষগুলোর অর্ধেক শেষ করে দিবে, তারপর বাকিগুলোকে তারা বন্দি করে রাখবে, কারণ এখানেই তারা নিজেদের নগর গড়ে তুলবে। আপনি এটা কিভাবে বলতে পারেন তারা কোনো ক্ষতি করবে না? কারণ আমার যুদ্ধ যখন হয়েছিল তার সাথে আমি একটা গাছ কেটে দিয়েছিলাম তাকে হামলা করতে গিয়ে, আর তাতে সে অনেকটা রেগে যায়। তার মানে সে পৃথিবীর এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এসেছে, আর এসবের কোনো ক্ষতি সে করবে না। তাহলে আমরা কি করব মহারাজ? কিছুই না, তার কাজের উপভোগ করব। রিতা, এখানে কি পপকর্ন পাওয়া যাবে? 1 সপ্তাহ পর তো ফ্রিতে, সো উপভোগ করতে হবে। হ্যাঁ, পারেন। দেখলাম আমার কথায় জিনিয়া মেয়েটা অনেক উদাস হলো। বুঝলাম এই যুদ্ধের জন্য সে আমার থেকেও বেশি উৎসাহিত, কিন্তু আগে আগে তো কিছুই করা যাবে না। আপনাদের মধ্যে সেরা ব্যক্তিকে যার সাথে আমি লড়াই করতে পারবো? সবাই দেখলাম জিনিয়ার দিকে হাত তুলে দিল। আমি মেয়েদের সাথে লড়াই করতে পারবো না, কোনো পুরুষ থাকলে আসেন। অনেকদিন কোনো লড়াই হয় না, কিছুটা ওয়ার্ম আপও হয়ে যাক।
দেখলাম একজন 21 বছর বয়সী যুবক আমার দিকে এগিয়ে আসলো। শরীর ও স্বাস্থ্য ভালো, এমনিতে এর সাথে মনে হয় না আমি কিছুতেই পেরে উঠতে পারবো, তবে জাদুর সাহায্যে এ আমার কাছে কিছুই না। ছেলেটার হাতে অস্ত্রটা অনেক অদ্ভুত, শুধু তার হাতের না, সবার হাতের অস্ত্রই অদ্ভুত, অনেক আধুনিকতার ছোঁয়া, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি কোনো জাদুর স্কিল ছাড়াই এর সাথে লড়াই করার চেষ্টা করব। দেখা যাক হ্যান্ড টু হ্যান্ড কেমন লড়তে শিখেছি। লোকটা প্রথমে আমি রাজা দেখে হয়তো কিছুই করার সাহস পাচ্ছি না, কিন্তু আমি একটা ব্যাক টার্ন কিক দেওয়ার পরেই সে কিছুটা রেগে যায় আর একটা এনার্জি বল আমার দিকে ছুড়ে আমি একটা ঢাল বানালাম, যার জন্য আমার কিছুই হলো না। আমি জানতাম না এদের জাদুর এত উন্নতি হয়েছে, এরা ছোট ছোট জিনিসটাকে টেলিপোর্ট করতে পারে, আর এটা অনেক বড় অস্ত্র। ছোট্ট একটা এনার্জি বল মারলো, আমি সেটা হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম, কিন্তু পরেরটা আমার সামনে থেকে উধাও হয়ে গেল আর পেছন দিয়ে এসে আমার পিঠে লাগলো, কিছুটা ব্যথা লাগলো। অনেকদিন পর একটা এনার্জি বল লেগেছে তো, তাই ব্যথা পেলাম, আর অনেক শক্তিশালী হয়েছে সেটা আমি বুঝতেই পারলাম। এক হিসাবে ভালোই লাগলো, শক্তিশালী কিছু লোক আছে যাদের সাথে এভাবে যুদ্ধ করা যাবে। আমি সামনে গিয়ে হাতাহাতি শুরু করলাম, মানে হ্যান্ড ফাইট। বেশিরভাগ আমি রাজত্ব করলাম সেটাই, কিন্তু ওর হাতে একটা লাঠির মতো অস্ত্র ছিল, সেটা দিয়ে আমাকে কোনো রকম একটু ছোঁয়া দিতেই আমি ওর থেকে 20 হাত দূরে গিয়ে পড়লাম। বুঝতে পারলাম হাইপারসোনিক ব্যবহার করা হয়েছে এটায়। ওর অস্ত্র যখন ব্যবহার করলো আমিও কিছু ব্যবহার করি। আমি উঠে চোখ দুটো বন্ধ করলাম আর হাত তুললাম দুটো, আমি শূন্যে উঠতে শুরু করলাম। পাশে পানির ছোট্ট নালা ছিল যেটা প্রাসাদের সৌন্দর্যের জন্য রাখা হয়েছে, আমি সেটার সব পানি তুলে ওর ভরে ফেললাম। জাস্ট দেখানোর মতো হামলা হয়েছে। ওর কিছুই হলো না, ওর লাঠিটা সামনে ধরে রাখায় একটা ঢাল হয়েছে যেটা ওকে সুরক্ষা করেছে। তখনই হৃদিতা আমার দিকে হেসে দিয়ে বলল, এদেরকে আমি এমনভাবেই ট্রেনিং দিয়েছি যাতে এরা আপনার সব হামলায় প্রতিহত করতে পারে, তাই চেষ্টা করে দেখুন সব। হৃদিতা যখন বলেছে তখন তো আর এসবে লাভ নাই, কারণ বেশিরভাগ ক্ষমতাই হৃদিতা জানে, কিন্তু তার থেকেও তো আমার কাছে আরো জিনিস আছে। আমার কাছে কি শুধু পানির রানীর শক্তি আছে নাকি? আমার কাছে আগুনের রাজার শক্তিও আছে। দেখা যাক এগুলো কিভাবে সামলাবে। আমি হালকা একটা মুচকি হাসি দিলাম। হাত মুঠো করার ফলেই হাতের তলোয়ারটা চলে আসলো। তলোয়ারটা নেওয়ার পরপরই সেটাই চাপ দিলাম শক্ত করে, পুরো তলোয়ার আগুন হয়ে গেল। আমি অস্ত্র ব্যবহার করতে চাই না, তাই এটাকে আবার অদৃশ্য করে দিলাম। এবার খেলা হবে, আসো বাবা। আমি উড়তে উড়তেছিলাম, ছেলেটাও আমার দিকে তেড়ে আসছিল। আমি হাত দুটো নিচ থেকে উপরের দিকে টান নিলাম, এতে করে আমার হাত থেকে আগুনের কুণ্ডলি বের হয়ে গেল। হাত দুটোই আগুন হয়ে গেল। কেউ দেখলে বলবে আগুনে আমার হাত পড়ছে, কিন্তু আগুনে আমার হাত না, বরং আগুন আমার হাতে পড়তেছে। যাই হোক, আমার হাতে এখন ফায়ার গ্লোভস আছে, দেখি কেমন পারো বাবা। এখনো আমার পুরো শক্তি দেখো নাই। আগুনের রাজা ইজ ব্যাক। আমি আমার হাত দিয়ে একটা ঘুষি দিলাম, সাথে সাথে সে নকডাউন। ভাবলাম আরো আগুনের রাজার কিছু ক্ষমতা আমি দেখাবো, কিন্তু সেটা হলো না। পুরো সেনা স্থির হয়ে গেল ভয়ে, কারণ এখানে তো আমার হিরণের ক্ষমতা আগে কেউ কখনো দেখে নাই। সবাই তো শুধু শুনে এসেছে হিরানার আর জিদানের ক্ষমতার কথা, বাকি ছিল ব্ল্যাক ম্যাজিক। সেটা তো ব্যবহারই বেশি করা হয় না, কারণ সেটা ব্যবহার করলে এই ছেলে আর জীবিত থাকতো না। ছেলেটা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল, 2 মিনিট পরে আবার ঠিক হয়ে গেল। যাই হোক, আমি দেখতে পেলাম এরা অনেক শক্তিশালী হয়ে গেছে, কিন্তু এখন এরা অনেক শক্তিশালী যেহেতু হয়ে গেছে, এখন আর এসব দেখার সময় নাই। আমি রাজ্য ঘুরে দেখতে চাই, তাই হৃদিতার সাথে একটা গাড়িতে বসে চলতে শুরু করলাম। আপনার জন্য একটা ভালো কথা আর একটা খারাপ কথা আছে। আগে ভালোটাই বলো। ভালোটা হলো জিম্বার কিছু রহস্যময়ী স্পেলের সম্পর্কে জানতে পেরেছি। সেটা তো ভালো সংবাদ। আর খারাপ খবর কি? খারাপ খবরটা হলো কেউ আমাদের আগেই জিম্বার খবরটা খুঁড়ে লাশ সহ তার পুরো ক্ষমতা হাতিয়ে নিয়েছে। কি? কিন্তু কে করলো এটা? সেটাই তো বড় আশ্চর্যের কথা। কে করেছে সেটা এখনো আমরা বের করতে পারিনি, কিন্তু সে অনেক শক্তিশালী এবং বিপজ্জনক।
দূর, শুধু জিম্মার ক্ষমতা নিয়ে কি সে ভয়ের কিছু হতে পারে? জিম্বার ক্ষমতা পাওয়া মানে আপনার এই পুরো শক্তির অর্ধেক হয়ে যাওয়া, কারণ সে সময়কে নিজের আয়ত্ত করতে পারবে। কবে করেছে সে এই কাজ? আজ থেকে প্রায় 1000 বছর আগে। তাহলে ভয় পাওয়ার দরকার নাই। সে যদি খারাপ কেউ হতো তাহলে কিছু একটা করতো। এর মাঝে করে নাই যেহেতু, তাই সে হয়তো মারা গেছে, ভূত হয়ে গেছে। হয়তো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যে সব ক্ষমতা আমাদের, আমরা বংশের মাধ্যমে যেটা পেয়েছি, যেমন আমি মাঝে জলরানী আর আগুনের রাজার বংশধর ছিলাম, কিন্তু আমাদের এই ক্ষমতাগুলো আমরা প্রথমে ব্যবহার করতে পারি না কেন? এই ক্ষমতাগুলো এক একটা গিফট। কোথা থেকে এগুলো এসেছে সেটা আমরা কেউই জানি না। তবে এটা ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এটা যোগ্য হতে হবে। পৃথিবীতে এসব ক্ষমতাবান মানুষদের অনেক বংশধররাই আছে, কিন্তু তারা যদি এগুলোর ব্যবহারের যোগ্য না হয় তাহলে কখনোই ব্যবহার করতে পারবে না। ঠিক আপনিও প্রথম এগুলো ব্যবহারযোগ্য ছিলেন না, কিন্তু যখন যোগ্য হলেন তখনই ব্যবহার করতে পারলেন। ও, আরেকটা কথা জানেন? রিদিতা আমার বুকে মাথা দিয়ে। আমার আম্মার সাথে দেখা হয়েছিল আমার। কি? হ্যাঁ, আপনার হাতে ছোঁয়ার পরেই আমি আমার আম্মার মুখে ছবি দেখতে পেয়েছিলাম। আপনি চলে যাওয়ার 15 বছর পরেই আমার আম্মার সাথে দেখা হয়েছিল এই দ্বীপেই। কি বলো? হ্যাঁ। কি হলো? আমার আর আমার বোনের মতো কেউ মনে হয় ছিল না। আর এই পুরো রাজ্যে যত মানুষ আছে এদের মতো ভাগ্যবান মনে হয় না কেউ আছে। কেন? আমার আম্মার বাবা ছিলেন জলমানব, আম্মা ছিলেন একজন আকাশপুরী। আমার আম্মা ছিলেন 2 ধরনের অদ্ভুত ডিএনএর মিশ্রণে, এবং আমি আর আমার বোন দুজনে হলাম 3 ধরনের ডিএনএর মিশ্রণে। আর রিদিতার বংশধররাই সব হারকিউমাস সেনা। এখন এদের মাঝে শুধু 3 ধরনের অদ্ভুত ডিএনএ নেই, সেই সাথে রিয়ানার সাদা শক্তির ক্ষমতাও আছে। আচ্ছা, সিগমার তো আরো বংশধর আছে যারা সাধারণ মানুষ, ওদের মধ্যেও তো সাদা জাদুর শক্তি যাওয়ার কথা, তারা কি ব্যবহার করতে পারবে না এই শক্তি? আমাদের আধুনিক বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে। আমরা জন্মের আগেই এই শক্তিটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু জন্মের পরে আর পারি না। যাদের মধ্যে জিদান আর রিয়ানার ক্ষমতা আছে তাদেরকে আমরা খুঁজে অনেক আগেই একটা ইনজেকশন পুশ করে দিয়েছিলাম। এতে করে তাদের বংশধর যদি কখনো এই শক্তির যোগ্যও হয় তাহলেও ব্যবহার করতে পারবে না। ও, তবে চাইলে কিন্তু এটাকে ভাঙাও যায়, যেমন আপনারটা ভাঙা হয়েছিল। সঠিক সময়ে আপনার শক্তি আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং আপনি হিয়ানার ক্ষমতা ব্যবহার করতে পেরেছিলেন। কখন ফিরিয়ে দিয়েছিলেন? ওই দিন প্রথম পুকুরে নামলেন, মনে আছে? সেদিন আমি আপনার ঘাড়ে একটা ইনজেকশন পুশ করেছিলাম। এতে করে আমি হিরানার শক্তি ব্যবহার করতে পেরেছিলাম, পানিতে শ্বাস নিতে পারছিলাম। মানে তার আগে পানির নিচে গেলে মারা যেতাম? হ্যাঁ। এ তো দেখতেছি পুরো ইতিহাস পাল্টে দিচ্ছে। কি ভেবে আসছিলাম এতদিন, আর এখন সেসব কি বের হচ্ছে। আরো কত কিছু জানবো তার নাই ঠিক, কিন্তু আমি জিম্মার স্পেল নিয়ে অনেক উত্তেজিত। এটা আমার ব্যবহার করতে হবে। রাত্রে শাহী ভোজনের পরেই শিখে ফেললাম কিছু স্পেল হৃদিতার থেকে। এগুলো হৃদিতা ব্যবহার করতে পারবে না, কারণ ওর মাঝে জিদানের ক্ষমতা নাই। থাকলে হয়তো ব্যবহার করে ওর সময় কাটাতো। একটা স্পেল আমার খুব ভালো লেগেছে। স্পেলটা দিয়ে সময় কাটানো যায়। সময় কাটানো যায় বলতে সময়ের মতোই থাকে, শুধু আমি আটকে থাকবো। এটার নাম টাইম টেবিল। অসাধারণ লাগলো। আমি চেষ্টা করে দেখব, কারণ 1 সপ্তাহ সময় আমার কাছে এখনো অনেক। আমি সরাসরি 1 মাস সময় কাটিয়ে দিব। হৃদিতা বলল এটা ব্যবহার করে রাতে ঘুম দিব। পুরো 1 মাস পরে আমি ঘুম থেকে উঠব। টাইম ট্রাভেলের মতোই, কিন্তু সেটার মতো সুবিধা নাই, কারণ এতে আমার নিজের বয়সও বাড়তে থাকবে। আসল ক্ষমতাগুলো তো কে জানি চুরি করে নিয়ে গেছে। থাক, নকলটা দিয়েই শুরু করা যাক। জিম্মা আর জিদান কি ভাই ভাই ছিল নাকি? একজনের স্মেল আরেকজন ব্যবহার করতে পারে, সেটা পরে জানতে পারবো। আগে স্পেলটা বলেনি। আপনারা অপেক্ষা করুন।
চুচুং ফুহু টালো সুজু পাইয়েট বলার সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়লাম। বুঝলাম না কিসের স্পেল এটা, মনে হচ্ছে ভুলে ঘুমের স্পেল বলে ফেলেছি। আচ্ছা দেখা যাক কি হয়। 1 সপ্তাহের জন্য ব্যবহার করেছি, কারণ আমি নিজের যুদ্ধটা লুচিনের সাথে দেখতে চাই। ভালোই লাগে, কারণ এসব স্পেলের সময়ের কথা ভাবলেই হয়। সময় স্পেলেই শুধু কল্পনা করলেই হয়। জাদু জিনিসটাই এমন, সব কল্পনার জিনিস বাস্তব করে। আচ্ছা যাই হোক, এখন থাকেন, 1 সপ্তাহ পর ঘুম থেকে উঠব। আমি গভীর ঘুমের মধ্যে ছিলাম, নিজেও জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম। যখন উঠলাম তখন নিজেকে একটা বিছানার উপরে শুয়ে থাকতে দেখি। ভালো করে তাকিয়ে দেখলাম এটা হৃদিদারই ঘর, যেখানে আমি আগে শুয়েছিলাম। আমি একটু পর্যবেক্ষণ করব, স্পেলটা কি কাজে দিয়েছে নাকি। তাই বের হলাম হৃদিদাকে খুঁজতে, কিন্তু পুরো প্রাসাদই খালি। আমি কোথাও কাউকে দেখতে পাচ্ছি না প্রাসাদে, মাথায় কিছুই আসছে না। সব গেল কোথায় প্রাসাদ থেকে? আমার মোটেও ব্যাপারটা ভালো লাগছে না। মনে হচ্ছে আমি বেশি সময় কাটিয়ে ফেলেছি। এলিয়েনটা মনে হয় এখানেও চলে এসেছে এবং সবাইকে বন্দি করে নিয়েছে। হয়তো এমনই কিছু একটা হবে। আমি রাজদরবারে চলে আসলাম, এখানেও কাউকে দেখতে পারলাম না। হঠাৎ সিংহাসনের দিকে আমার চোখ গেল। সেখানে একটা জিনিস জ্বলতেছিল আর সেখানে লেখা ছিল আমাকে চাপ দিন। আমি চাপ দিলাম সেখানে, সাথে সাথে সিংহাসনের কিছু জায়গা নিয়ে সেটা নিচের দিকে যেতে লাগলো। আমি চুপ করে বসে পড়লাম, কারণ গোপন একটা জায়গায় যাচ্ছি আমি। নিচে এসে একটা দরজা খুলে ভিতরে ঢুকলাম। ঢুকে আমি অবাক হয়ে গেলাম, এটা তো একটা গবেষণাগার। মনে হয় রাজ্যের সবচেয়ে মেধাবী বিজ্ঞানীরা এখানে আছে। আমি অনেক মানুষকে দেখতে পেলাম এখানে। তার মধ্যে হৃদিতা বসে আছে একটা আসনে। আমাকে দেখে সে উঠে আমার কাছে আসলো। তাহলে মহারাজের ঘুম ভেঙেছে? কতদিন হলো আজকে? 7 দিন চলে আজকে। সবাই এখানে কেন? এখানেই সব কিছুর প্রতি মনিটরিং করা হয়। আমরা এখানে বসেই পুরো পৃথিবী দেখতে পাই। তাহলে কিছু মানুষ থাকলেই তো হয়, রাজপ্রাসাদ তো পুরো ফাঁকা। আপনার সেনারা সবাই সবার জায়গা মতোই আছে। যদি কখনো লুচিনের সেনা হামলা করে আমাদের উপরে, তাহলে তাদের হামলাকে রোকবার জন্য সবাই নিজের পজিশন মতোই আছে। আমার মনে হয় না ওরা আসবে এখানে। আপনি টেকনোলজির সময় থেকে অনেক আগেই চলে গিয়েছিলেন, তাই আপনার মাথা এখন পুরনো মানুষের মতোই কাজ করছে। লুচিনের প্রত্যেক সেনার কাছেই এনার্জি রেডার আছে। তারা এখানেই এনার্জিগুলো ধ্বংস করে দিচ্ছে আজ সকাল থেকেই। আর আমাদের কাছে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্লাজমা এনার্জি সোর্স আছে। তারা অবশ্যই এখানে আসবে। সেটার চিন্তা তুমি করো না। আমি এখন সামনাসামনি আমার যুদ্ধ দেখতে যাব। কিন্তু হৃদিতাকে আমি আর কিছুই বলতে দিলাম না। কি আর বলবে এখন? আমি তো উড়াল দিয়ে চলে আসলাম সিংহাসনের লিফটের কাছে। তারপর পুনরায় উপরে চলে আসলাম। মুক্ত আকাশে বেশ কিছুদিন উড়া হয় না, তার সাথে পানিতেও সাঁতার কাটা হয় না। আজ পুরো মজাও নিব। আমি উড়াল দিয়ে এই দ্বীপ রাজ্য থেকে বের হয়ে গেলাম। আসলেই একটা জাদুর কবচ দিয়ে পুরো দ্বীপকে ঘিরে দেওয়া হয়েছে। এটা বাইরে আসলে দ্বীপটাকে একটা ছোট্ট সাধারণ দ্বীপই মনে হয়, কিন্তু ভিতরে যে কতটা সুন্দর আর বড় তা ভিতরে গেলেই বোঝা যায়। আমি উপর থেকে পানিতে ঝাঁপ দিলাম। অনেকদিন হলো কোনো ডলফিনের উপরে চড়া হয় না, আজকে একটু ডলফিন রাইড দেওয়া যাক। আমি পানিতে নেমে একটা ডলফিনকে ডাকলাম আমার কাছে। ডলফিনটা আমার কাছে আসার পরই আমি রাইড নিলাম। সেই রকম মজা হলো। শুধু যদি এখানে আরেকজন থাকতো তাহলে আরো মজা হতো। যাই হোক, ভুল করলাম, আসার সময় কাউকে সাথে করে নিয়ে আসলে ভালোই হতো। আচ্ছা ব্যাপার না, আমি একাই মজা নিতে পারবো। এরপর পানি থেকে উঠতে উঠতে আমি চলে আসলাম যেখানে লুচিন হামলা শুরু করেছিল সেখানে। একদম ঠিক সময়ে চলে আসছি, কারণ এই সময়েই তো আমি আমার সব সেনা নিয়ে লুচিনের সেনাকে মারতে এসেছিলাম। সেরকম উত্তেজনাময় মুহূর্ত নিজের লড়া নিজেই দেখে আমি অবাক হলাম, কারণ লুচিনের মতো একটা বিরাট দেহি পালোয়ানের সাথে আমি পিছিয়ে লড়তেছিলাম। এত হাসি কোথায় রাখবো? অবশ্য আমি লুচিনের সাপোর্ট করতেছিলাম। লুচিন যখন আমাকে মারছিল আমি ওকে চিয়ার আপ দিচ্ছিলাম। সবচেয়ে ভালো লাগলো যখন লুচিনের শক্তিশালী আঘাতে আমার ত্রিশূলটা ভেঙে গেল। আমার চেহারাটা তখন দেখার মতো ছিল। কিভাবে চুপসে গেল আমার মুখটা, সেটা আমি দেখে খুব মজা পেলাম। নিজের হতাশাময় মুখটা
হয়তো কেউ এভাবে মজা পাবে না দেখে, কিন্তু আপনিও পাবেন যদি নিজের চোখে আপনার অতীতকে দেখতে পান। আমি তো দেখতেছি, তাই বলতেছি। ত্রিশূল ভাঙার পরে পালানোটা অস্থির ছিল। প্রথমে একবার ভাবলাম আমি এগিয়ে যাই তাদের সামনে এখন, কিন্তু পরে চিন্তা বদলে দিলাম, দেখি এলেনটা কি করে। এই সুযোগে পৃথিবী অনেক ক্ষমতাবান মানুষ নিজেদের জীবন হারাবে, সেটা আমি বুঝতে পারলাম। কারণ ট্রাম্প তো আর বসে থাকবে না, সে বলবে এখনই এটা করো ওইটা করো। যাই হোক, বিপ সাউন্ড লাগাইলাম না, আপনারা বুঝে নিন। আর এটা হয়তো তাদের বিশাল বড় ভুল হবে, কারণ আমি এলিয়েনদের স্পেসশিপগুলো দেখলাম, ওদের কাছে যেসব অস্ত্র আছে তার কিছুই ব্যবহার করছে না ওরা। এইসব যদি তারা ব্যবহার করে তাহলে মুহূর্তের মধ্যেই তারা এই পৃথিবীর নাম মুছে দিতে পারবে সৌরজগৎ থেকে, কিন্তু তারা করছে না। দেখে মনে হচ্ছে এখানে তারা হয়তো নিজেদের থাকার ব্যবস্থা করবে। জানি না কি করবে, কিন্তু যেটা করবে সেটা মানুষদের জন্য বেদনাদায়ক হতে পারে। আমি আর কিছু বলবো না। শো তো এখন শুরু হলো কেবল মাত্র। যেটা ভাবছিলাম সেটাই হলো। একটা বিপ এসে লাগলো লুচিনের একটা শিপে, তেমন কোনো ক্ষতি করতে পারলো না এতে। আর এমন কয়টা মিসাইল ছাড়বে, কারণ আমি উপরে হাজার হাজার শিপ দেখতে পারতেছি। মনে হচ্ছে এরা একদম তৈরি হয়ে এসেছে। বিষয়টা আমার কাছে এখন ভালোই লাগছে। তাদের মধ্যেই হয়তো এখানে আধুনিকতার ছোঁয়া পাবে। পাক একটু সামনে থেকে পৃথিবীর অগ্রগতি দেখি একটু। দেখলাম কতগুলো জেট বিমান আসলো। এগুলো কি হয়? লুচিন দেখলাম একাই 100। সে নিজের হাতের বিশাল তলোয়ারটা ছুঁড়ে মারলো, সাথে সাথে একটা বিমান ধ্বংস হয়ে নিচে পড়ে গেল। আর দেখলাম লুচিনের ছেলে হাতের দুটো বন্দুক দিয়ে গুলি করলো কয়েকটা, পুরো রকেট লঞ্চারের মতো মনে হলো। বিমানগুলোকে সে গুলি করলো, দাঁড়িয়ে ধরলো এবং ধ্বংস করে দিল। মনে হয় না পৃথিবীর কোনো শক্তি এমন সেনাকে কিছু করতে পারবে। আর রাজ্যের সেনাগুলো একটু শক্তিশালী ছিল এদের সাথে লড়বার জন্য। যাই হোক, আমার রাজ্যের গুলো তো শক্তিশালী থাকবেই, এখনো আছে। তারপরেও তারা এখন সাহস হারিয়ে ফেলেছে, কারণ আমার ত্রিশূল ভেঙে গেছে। আর ত্রিশূল ছাড়া আমি কিছুই না, তারা সেটা জানে। তাই এখন তারা আমার জীবনের পিছনে লাগবে। একবার শুধু আমি পিছনের সময়ে যাই, তারপর যখন আমি বের হব তাদের সামনে সবগুলোকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিব। আচ্ছা, আজকের মধ্যেই তো আমি চলে যাব সেই জায়গায়। একটা জিনিস করতে তো ভুলে গেছি, আমাকে তো সেই মন্দিরে আবার যেতে হবে, কারণ হিগমাকে মারার পরে সেই রকেটটা আমার কাছে আছে। সেটার জন্য তো খুব সহজে আমি সেই পুরনো রাজ্যের রাজা হতে পেরেছিলাম। এটাকে আমার সেই টাইম মেশিনের রুমে রেখে আসতে হবে। তাই দেরি করলাম না, এখানের মজাটা ফেলে উড়াল দিলাম। অনেক স্পিডে উঠতে পারি এখন। 1 বছরের ট্রেনিং এর ফল এটা। কোনো আকাশপরীও এমনভাবে উঠতে পারে না মনে হয়। আমি চলে আসলাম উঠতে উঠতে সেই মন্দিরেই। কি রহস্যগুলো কেমন লাগছে? মাথা ঘোরাচ্ছে, তবে আর কিছু জানতে চাই না। বেশি জানলে জ্ঞান হারিয়ে ফেলবো। বেশি জানতে হবে না, তবে একটা জিনিস আপনাকে বলার দরকার ছিল। হ্যাঁ বলেন। গত রাতে কুত্তরের দক্ষতা কেউ ব্যবহার করেছে। কুয়োরটা কে আবার? বাসাতের রাজা। এমন আরো কত আছে? কত আছে সেটা আপনিও ভাবতে পারবেন না। এরা সবাই জাদুকর নামেই পরিচিত। আচ্ছা, আপনি তো সব জানেন, তাহলে কে ব্যবহার করলো এই কুয়োরের ক্ষমতা? সেটা জানার শক্তি আমি পাইনি আপনার থেকে, তবে আমি এই দক্ষতাগুলো অনুভব করতে পারি। যে ব্যবহার করেছে সে অনেকটা জ্ঞান, সেটা বলতে পারি। তাহলে আমাকে তাকে খুঁজে তার ক্ষমতা নিয়ে আসতে হবে। হ্যাঁ মহারাজা, তাহলে যেভাবে জিম্বার ক্ষমতা কেউ চুরি করে নিজের করে নিয়েছে, সেভাবে এটাকেও করে নিবে। দরজার কাছ থেকে বিদায় নিলাম। বাতাসের ক্ষমতার কথা শুনে আমার লাস্ট ইয়ারবেন্ডার ছবিটার কথা মনে পড়ে গেল। ইস, কত স্বপ্ন দেখতাম তেমন কোনো ক্ষমতা আমার যদি থাকতো, তাহলে বাতাসের সাথে কতই না মজা করতাম। একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, সেটা কেউ খেয়াল করছে কিনা জানি না, তবে আমার বয়স এখনো 21 হয়নি। এর মাঝে আমার রাজ্যের অভাব নাই, তার সাথে বউ আমার 4টা। এত কম বয়সে কি এমন কারো সাথে হয়েছে? অবশ্য একবার রাজা হয়ে গেলে এগুলো কোনো ব্যাপারই না। ভাবতেছি আরও একটা বিয়ে শাদী করে ফেলি। সব তো পরই বিয়ে করলাম, এখন প্রত্যেক দেশের একটা করে মেয়ে বিয়ে করব। এলেনটাকে হারালে এদের স্পেসশিপ নিয়ে বাইরের গ্রহতে গিয়েও প্রত্যেক গ্রহের একটা করে মেয়েকে বিয়ে করব। যাই হোক, বিয়ের চিন্তা ভাবনা পরে করা যাবে। আমার কাছে থাকা রকেটটা আমি রাখলাম যেখান থেকে আমি নিয়েছিলাম। হয়তো
লকেট হবে, আমি রকেট বলে ফেলেছি। যাই হোক, আমার কাছে থাকা লকেটটাকে আমি নিয়ে রাখলাম যেখান থেকে আমি নিয়েছিলাম। হয়তো প্রথমেই হৃদিতা এখানে রেখেছিলাম, পরে অতীত সামান্য বদলিয়ে আমার কাছে চলে আসতে। এখন এখান থেকে বিদায় নিই, কারণ আমি এখানে থাকলে আমার পুরনো আমিকে দেখলে বিপদ হবে। তাই আমি চলে আসলাম সেখান থেকে, উড়ে সেই দ্বীপে চলে আসলাম আবার। এখন মন চাচ্ছে আবার একটা ঘুম দিতে, 1 মাস সময় পার করে দিতে মন চাচ্ছে। তাছাড়া আর কি, লুচিন কি করবে সেটা দেখার ইচ্ছে, তাই ঘুমানোর কোনো ইচ্ছাই নাই। আর আমার চলে যাওয়ার পরে আমার 3 রাজ্যের কি হয় সেটা তো দেখতে হবে। আমার 3 রানী কি করে সেটাও আমাকে দেখতে হবে। এখন ছোট্ট একটা কাজ হলো, যেভাবে হোক আমার মৃত্যুর মিথ্যা একটা খবর ছড়াতে হবে। এতে আমি দেখতে পারবো আমার 3 রাজ্যের কি হবে। সেটা করার জন্য তো হৃদিতাকে আছেই, কারণ সে যে কারো শরীরের মাঝে ঢুকতে পারে, আর এটা ওর কাছে বেশি কঠিন কিছু না। এমন কত খবর ও ছড়িয়ে আসতে তার ঠিক নাই। তাই এখন শুধু অপেক্ষা করা আছে সঠিক সময়ের। আমি চলে আসলাম আমার দ্বীপ রাজ্যে। বলতে গেলে আমার কিছুই করতে হয়নি, এমন একটা অশরীরী বউ থাকলে তো সব এমনিতেই হয়ে যাবে। যাই হোক, এ পর্যন্ত আমার যা কিছু পাওয়া সব হৃদিতার জন্যই। কেউ খেয়াল করেছে কিনা জানি না, তবে ছোটবেলা থেকেই হৃদিতা আমার সাথেই ছিল, শুধু আমি দেখতে পাইনি। ও অশরীরী হওয়ায় ওর ইচ্ছা না হলে আমি কখনো ওকে দেখতে বা অনুভব করতে পারবো না। হিরোমাস মারা যায় আকাশপুরীর সেনাপতির সাথে লড়াই করে, আর ও হিরোমাসের শৈলের মধ্যে লুকে জলপুরীতে এসে ওর নিজের শেষ ইচ্ছার কথা বলে। সেখানে হিরোমাসের শেষ ইচ্ছাটা ছিল তার দেওয়া ক্ষমতার একজন মানুষও এই রাজ্যের রাজা হবে, ত্রিশূলের অধিকারী হবে। এখানে এই জিনিসটা পুরো বানানো হৃদিতার, খুব সুন্দর করে সাজিয়েছে সে সব। আমার কাছে মনে হচ্ছে এখন এসবই দাবা খেলার মতো। টাইম ট্রাভেল আসলেই অনেক দুঃখজনক হয়ে যায়, কারণ এতে অনেক সময় পুরো ভবিষ্যৎ পাল্টে যেতে পারে। তাই এই জিনিসটা চেষ্টা না করাই ভালো। আর হৃদিতা আমার অতীত দেখাইছিল আমার হাতে হাত রেখে। আমার অতীত দেখা মানে ওর ভবিষ্যৎ দেখা। এমন কেউ কখনো কি ভবিষ্যৎ দেখতে পারে? কিন্তু আমার বউটা দেখে ভবিষ্যৎকে আরো উন্নত করেছে, সেটা এই দ্বীপ রাজ্য দেখলেই বোঝা যায়। আমি রাজ্যের মধ্যে চলে আসলাম, পুরো প্রাসাদ খালি। আবারও সেই গোপন জায়গায় যেতে হলো। আসার সময় দেখেছি আমার সেনারা রাজ্যের চারিদিক দিয়ে নিজেদের অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে। আসলে সিগমার আমার উপরে বিশ্বাস আর ভালোবাসা দেখে ভালো লাগলো। ওকে যেটা বলেছিলাম ও সেটাই করেছে। আপাতত এই লুচিনকে নিয়ে আমার কোনো চিন্তা নাই, এটাকে যে কোনো সময় সাহায্য করা যাবে। আমার আকর্ষণ জাগতেছে বাতাসের ক্ষমতার দিকে। পৃথিবীতে কোনো সুপার হিরোর দরকার নাই, সবাই তো আর ছবির সুপারম্যানের মতো না। এখন যারা এই সুপার পাওয়ার পাবে তার প্রথমেই নিজেরা শো অফ করবে। যাই হোক, তারা প্রথমেই নিজেরা শো অফ করবে এবং পরের ধান্দা থাকবে কিভাবে মেয়ে পটাবে। এই দুটোই তো পারে রিয়াল সুপার হিরো। অবশ্য আমারটা উল্টো, আমি তো রানী বানাতে পছন্দ করতাম, কিন্তু এখন তো আর ইচ্ছা নাই সেসবের। একটা সময় সবাই সিরিয়াস হয়ে যায়, আমিও সিরিয়াস হয়ে গেছি। আমি হৃদিতার সামনে গিয়ে দাঁড়ালাম আর জিনিয়া বলে উঠলো, মহারাজ, আমরা কি এভাবেই বসে থাকবো? বসে থাকবো না, এই বাচ্চাদের ওদের কাজ করতে দেব আর আমরা আমাদের কাজ করব। এরা তো মানুষগুলোকে কিভাবে মারছে? যারা আত্মসমর্পণ করেছে তাদের কিন্তু কিছুই করছে না এরা। এর মানে ওর মনে দয়ামায়া বলতে জিনিস আছে, আর মারা যাচ্ছে যাদের জেদটা একটু বেশি তারাই। এই সুবাদে বিশ্বের শক্তিশালী দাপুটে দেশের কিছু আবালমার্কা প্রেসিডেন্টরা নিজেদের জান নিয়ে পালাবে, আর তাতে পরের পৃথিবী খুব সুন্দরভাবে থাকতে পারবে। কিন্তু মহারাজ, আমাদের তো কিছু করা দরকার। এভাবে মানুষের তো মরতে দিতে পারি না। ঠিক আছে, আপনারা সবাই যান, ওদের সাথে যুদ্ধ করেন গিয়ে। আপনাদের এই সেনা তাদের কিছুই করতে পারবে না। জাদুর ক্ষমতা আর লড়াইয়ের স্কিল নিয়ে কতক্ষণ টিকে থাকবেন? ওপরে ভালো করে দেখেন কত হাজার স্পেসশিপ নিয়ে আসছে, সেটাও হিসাব করতে পারছি না। আর সেসব শিপে কতগুলো এলিয়েন আছে সেটা বলাও মুশকিল। তাহলে কোন হিসাবে বলতেছেন এখন কিছু করবেন? কিছু না করলে তো এরা অনেক মানুষের জীবন নিয়ে নেবে।
এখন যদি কিছু করি তাহলে পুরো মানুষের জীবন যাওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? ওরা এখানে কোনো জিনিস নষ্ট করতে না, বরং ওরা এখানে মনে হয় থাকবে কিংবা নিজেদের জন্য সুন্দর একটা জায়গা বানাবে। কিন্তু এখন গিয়ে যদি মনে করো আমি তাদের সাথে লড়তে গেলাম, লু চিনকে হারাতে বেশিক্ষণ সময় লাগবে না আমার। কিন্তু এলিয়েনটা রেগে যদি তার স্পেসশিপগুলোকে হামলা করার হুকুম দেয়, তখন তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ওদের কয়েকটা স্পেশালি বিশাল প্লাজমা গান আছে, যেগুলো একটা গ্রহ ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা লোক বলল, পোশাক দেখে মনে হলো একটা বিজ্ঞানী। বুঝতে পেরেছি মহারাজ। তাহলে এখন আমরা কি করব? এখানে তো সব জায়গায় ক্যামেরা ফুটেজ পাওয়া যাবে, তাই না? হ্যাঁ মহারাজ। কিভাবে? পৃথিবীর সব কম্পিউটারের মধ্যে আমরা করতে পারি, আর তাতে যে কোনো ক্যামেরার ফুটেজ বের করতে পারবো। গত রাতে নাকি কেউ একজন বাতাসের ক্ষমতা নিজের করে নিয়েছে। কিভাবে নিয়েছে সেটা জানি না, তবে সে যদি সেটা খারাপ কাজে ব্যবহার করে তাহলে অনেক খারাপ কিছু হতে পারে। তাই আমাদের সেই বিষয়ে সতর্ক হতে হবে। আমরা কি করব? আমি পুরো পৃথিবীতে আমার নজর রাখতে চাই। কোথাও কোনো সন্দেহজনক জিনিস থাকলে সেটা আমাকে বলবেন আপনারা। আমার কথা শুনে এখানে থাকা লোকগুলো নিজেদের কাজে লেগে পড়লো। তারা বিশাল কম্পিউটারে পৃথিবীর বিভিন্ন ফুটেজ চেক করতে শুরু করলো। এতে অনেক সময় লাগবে জানি, কারণ পৃথিবী তো আর ছোট নয়। এভাবে যদি খোঁজ নেওয়া হয় তাহলে কিছুটা সময় তো লাগবেই। সেই সময়টুকু না হয় অপেক্ষা করলাম আমি এই জায়গা থেকে বের হয়ে প্রাসাদের একদম ওপরে ছাদে উড়ে গিয়ে বসলাম। বসে বসে রাজ্যের সৌন্দর্য দেখতেছিলাম। নিজের আপনজনদের তো অনেক দিন হলো দেখা হয় না। এই অপেক্ষা আসলে আমার ভালো লাগে না, খুব বোরিং হয়ে যায়।